ইরাকে 2003 সালের মার্কিন নেতৃত্বাধীন অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পরেও 8 মাস পালিয়েছিলেন। শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের 13 তারিখে তিকরিত শহরের কাছে ধরা পড়েন তিনি। তাকে শনাক্ত করার জন্য মার্কিন বাহিনী সাহায্য চেয়েছিল মুয়াফাক আল রুবাইয়ের। সেই অভিজ্ঞতার কথা তিনি বর্ণনা করেছিলেন বিবিসির লুইস হিদালগোর কাছে। মাসের পর মাস অনুসন্ধানের পর সাদ্দাম হোসেনকে পাওয়া গিয়েছিল ভূগর্ভস্থ এক বাংকারে, তার নিজের শহর তিকরিতের কাছে একটি গ্রামের এক বাড়ি। ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমরা তাকে পেয়েছি। এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেছিলেন ইরাকে মার্কিন প্রশাসক পল ব্রেমার। তার ঘোষণার সঙ্গে সঙ্গেই উপস্থিত সবাই ফেটে পড়েছিল উল্লাসে। Saddam Hussein was captured Saturday, December 13th at about 8:30 p.m. পল ব্রেমার বলছিলেন, সাদ্দাম হোসেন ধরা পড়েছেন 2003 সালের 13 ডিসেম্বর স্থানীয় সময়ে রাত 8:30টায় তিকরিতের 15 কিলোমিটার দক্ষিণে আদওয়ারের এক ভূগর্ভস্থ প্রকোষ্ঠ থেকে। তিনি বলছেন, আমি ইরাকের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজ ইরাকের জন্য এক স্মরণীয় দিন। কয়েক দশক ধরে আপনাদের লক্ষ লক্ষ মানুষ এই নিষ্ঠুর লোকটির হাতে নিপীড়িত হয়েছে। এই নিপীড়িত ইরাকিদের মধ্যে একজন ছিলেন ডক্টর মুয়াফাক আল রুবাই। 1970-এর দশকে যখন ইরাকের ক্ষমতায় সাদ্দাম হোসেনের উত্থান হয়, তখন ডক্টর রুবাই ছিলেন কারাগারে। সেখানে তার উপরে নির্যাতন চালানো হয়েছিল। সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন 1979 সালে, আর সেই বছরই দেশ ত্যাগ করেন ডক্টর রুবাই। প্রায় 25 বছর পর তিনি দেশে ফেরেন। তাকে আমেরিকানদের বসানো প্রশাসনে নিয়োগ দেওয়া হয়। সাদ্দাম যেদিন ধরা পড়েন সেদিন মুয়াফাক আল রুবাই একটি বৈঠক করছিলেন, আর তার মধ্যেই একজন সহযোগী এসে তাঁর কানে কানে সাদ্দামের ধরা পড়ার খবরটি দেন। I was overwhelmed with the happiness. I could not control myself. আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, খবরটাও গোপন রাখতে পারিনি। আমার চেহারাতেই বোঝা যাচ্ছিল কি ঘটেছে। বৈঠকে যারা ছিল তারাও তখনই বুঝতে পেরেছিল। The meeting spontaneously broke down and it was absolute chaos. সেই বৈঠক স্বতঃস্ফূর্তভাবেই ভেঙে গেল। লোকজন উল্লাসে চিৎকার করতে লাগলো, স্লোগান দিতে লাগলো। আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলেছিলাম। On the 9th of April 2003, from that date when 2003 সালের 9 এপ্রিল যেদিন সাদ্দাম হোসেন উৎখাত হলো, সেদিন থেকে সে ধরা না পড়া পর্যন্ত ইরাকের সাধারণ মানুষ বিশ্বাসই করতে পারেনি যে এই শাসক চক্রটি ক্ষমতাচ্যুত হয়েছে, সাদ্দামের পতন হয়েছে। the conspiracy theory. দেশে তখন নানান রকমের ষড়যন্ত্র তত্ত্ব ভেসে বেড়াচ্ছে। যতদিন পর্যন্ত সে ধরা না পড়ছে, গ্রেপ্তার না হচ্ছে, ততক্ষণ লোকে বিশ্বাসই করতে পারছিল না যে সাদ্দাম হোসেন আর ফিরে আসবে না। সাদ্দাম হোসেন, যিনি এত দীর্ঘ সময় ধরে লৌহ কঠিন হাতে ইরাক শাসন করেছেন, তাকে পাওয়া যায় তার নিজ শহর তিকরিতের কাছে এক খামার বাড়ির মাটির তলায় এক কুঠুরিতে লুকানো অবস্থায়। বিবিসির সাংবাদিক তার বর্ণনা দিচ্ছিলেন এইভাবে, প্রথমে দেখলে এখানে কি আছে কিছুই বোঝা যায় না। রুক্ষ মাটির ওপরে একটা ছোট্ট কুটির, তার চারপাশে নানা রকমের গৃহস্থালী জিনিসপত্রের টুকরো টাকরা ছড়ানো। এইসব আবর্জনার মধ্যেই একটা গর্ত, যা ময়লা কাঁথা দিয়ে ঢাকা, আর তার ভেতরে একটা চোরা দরজা। বহু বছর ধরে লক্ষ লক্ষ ইরাকির উপর এবং যে বাহিনী ক্ষমতাচ্যুত করেছে তাদের হাত থেকে 8 মাস পালিয়ে থাকার পর এই হচ্ছে সেই জায়গা যেখানে সাদ্দাম হোসেনকে পাওয়া যায়। যে লোকটি প্রেসিডেন্টের প্রাসাদে থাকতে অভ্যস্ত, তিনি লুকিয়েছিলেন মাটির নিচে এক গর্তের মধ্যে। ধরা পড়ার পর প্রথম প্রকাশিত ছবিতে সাদ্দামকে দেখা যায় বিধ্বস্ত, অপরিচ্ছন্ন, উস্কো খুস্কো লম্বা চুল দাড়িতে মুখ ঢাকা অবস্থায়। মুয়াফাক আল রুবাইকে সেই দিনই মার্কিন বাহিনী অনুরোধ করল যেন তিনি আরও কয়েকজন ঊর্ধ্বতন ইরাকি রাজনীতিবিদকে নিয়ে সাদ্দাম হোসেনকে দেখতে যান এবং আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেন সেই লোকটিকে, যিনি তার জীবনের অনেকগুলো বছর ধরে ছিলেন এক মূর্তিমান দুঃস্বপ্ন। We were taken to Baghdad airport. We were taken by helicopter there. আমাদের হেলিকপ্টারে করে বাগদাদ এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো। প্রধান উদ্দেশ্যই ছিল লম্বা দাড়িওয়ালা লোকটি যে সাদ্দাম হোসেনই তা নিশ্চিত করা। ইরাকে আমেরিকান কমান্ডার ছিলেন জেনারেল সানচেজ। তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি লোকটিকে দেখতে যেতে চাই কিনা। তিনি জানতে চেয়েছিলেন আমি কি কাচের জানালার ওপাশ থেকে তাকে দেখতে চাই, নাকি ফোনে কথা বলতে চাই, নাকি তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত হয়ে তাকে দেখতে চাই। I said no. We want you to go and meet him in person. আমি বললাম না, আমি তার সাথে সামনাসামনি সাক্ষাৎ করতে চাই, তার সাথে কথা বলতে চাই, তাকে প্রশ্ন করতে চাই। 1979 সাল থেকেই তাকে আমি কখনো ভুলতে পারিনি, কারণ তার জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল। ডক্টর রুবাই বর্ণনা করছিলেন বন্দি সাদ্দামের সাথে ছোট্ট এক কারা প্রকোষ্ঠে সেই সাক্ষাতের সময় কি ঘটেছিল। I saw him sitting on the edge of a bed. আমি দেখলাম তিনি একটা বিছানার এক প্রান্তে মাথা নিচু করে বসে আছেন।
তার পরনে সাদা গাউন আর জাম্পার। তার মাথার চুল খুবই এলোমেলো। আমাদের জন্য 4টি চেয়ার দেয়া হলো। আমরা আমাদের পরিচয় দিলাম। তারপর আমি তাকে অনেকগুলো প্রশ্ন করলাম। I started asking him, why did you kill Imam Sadr? প্রথমেই প্রশ্ন করলাম, আপনি কেন ইমাম সাদরকে হত্যা করলেন? কেন আপনি ইরান আক্রমণ করলেন? কেন কুয়েত দখল করলেন? কেন কুর্দিদের ওপর বিষ প্রয়োগ করেছিলেন? কেন দক্ষিণ ইরাকে লক্ষ লক্ষ শিয়াকে হত্যা করে গণকবর দিয়েছিলেন? কেন হাজার হাজার লোকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন? এইরকম অসংখ্য প্রশ্ন দিয়ে আমি তাকে আক্রমণ করলাম। Started attacking him with barrage of questions, and his answer was আমার প্রশ্নের উত্তরে সাদ্দাম হোসেন ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলেন। কখনো বা আমার প্রশ্নগুলো সম্পূর্ণ উপেক্ষা করলেন, অথবা তার কর্মকাণ্ডের পক্ষে সাফাই গিয়ে সেই সব জবাব দিতে লাগলেন, ঠিক যেসব কথা তিনি ক্ষমতায় থাকার সময় বলতেন। ডক্টর আল রুবাই সাদ্দামের সেই কারাকক্ষে ছিলেন প্রায় 1 ঘন্টা। তিনি সেই ঘরে ঢুকেছিলেন সবার আগে আর বেরিয়েছিলেনও সবার পরে। I did not want to leave without asking all my questions. It went through my mind. আমার যতগুলো প্রশ্ন করার ছিল তার সবগুলো না করে আমি ঘর ছাড়তে চাইনি। আমার মনে এমন ভাবনাও এসেছিল যে এই লোকটাকে আমরা যদি এখানেই মেরে ফেলি তাহলে কেমন হয়। তাহলে বাইরে গিয়ে জনগণকে এই ভালো খবরটা জানাতে পারবো যে সাদ্দাম হোসেন আর বেঁচে নেই। কিন্তু পরক্ষণে আমার সম্বিত ফিরে এলো। আমার মনে হলো এটাই তো আমার সাথে সাদ্দামের পার্থক্য। আমি চাই তার যথাযথভাবে এবং মানুষের চোখের সামনে একটা বিচার হোক, যে বিচার ইরাকের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তাই আমি যখন সেই কারাকক্ষ থেকে বেরোই তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। I said to him, Saddam Hussein, may God curse you. আমি তাকে বলেছিলাম, সাদ্দাম হোসেন, তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক। সে অশ্রাব্য নোংরা ভাষায় কথা বলতে শুরু করলো। দুনিয়াতে যত অশ্লীল শব্দ আছে সব মিশিয়ে সে গালাগালি করতে লাগলো। সাদ্দাম হোসেনের কারাগার থেকে বেরোনোর পর অনেক বছর পর্যন্ত মুয়াফাক আল রুবাই দুঃস্বপ্ন দেখতেন। তিনি বলেন 2003 সালের ডিসেম্বরে সাদ্দামের সাথে সেই সাক্ষাতের পর তিনি আবার সেই সব দুঃস্বপ্ন দেখতে শুরু করেছিলেন। 2005 সালের অক্টোবরে বাগদাদে সাদ্দাম হোসেনের বিচার শুরু হয়। বিচারে তার মৃত্যুদণ্ড হয় আর 2006 সালের 30 ডিসেম্বর তার ফাঁসি হয়। মুয়াফাক আল রুবাই সে সময় ছিলেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকরের সময় যারা সেখানে উপস্থিত ছিলেন, মুয়াফাক আল রুবাইও ছিলেন তাদের একজন।